নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। প্রতি রবিবার আমাদের বিশেষ অনুষ্ঠান সোজা কথা। আজ আমাদের স্টুডিওয় উপস্থিত হয়েছেন গোঘাট 1 নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কুমার রায় মহাশয়। অশোকবাবু নমস্কার। সোজা কথা অনুষ্ঠানে নমস্কার। আজ আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমরা জানতে চাইছি বারবার যে এই গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতে কেন বারবার অনাস্থা আসে এবং প্রায় 3 বার অনাস্থা এসছে, কেন এটা? আপনারই তো দল, আপনার তৃণমূল কংগ্রেস থেকে আপনি প্রধান হয়েছেন, কেন অনাস্থা, কেন, কারা আনলো? অনাস্থা বারবার আসছে কিন্তু শেষ পর্যন্ত টিকছে না, মানে অনাস্থা এসে পৌঁছাচ্ছে না বালি গ্রাম পঞ্চায়েত পর্যন্ত। অনাস্থা আনার চেষ্টা করছে আমারই দলের কয়েকজন ছেলে, তারা অনাস্থা আনছে। তারা মেম্বারদের জোর করে বাড়ি থেকে বার করে নিয়ে আসছে, সই করাচ্ছে, মিথ্যাভাবে সই করাচ্ছে, সই করিয়ে অনাস্থা আনার জন্য তৈরি হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত তারা 3 বারই তারা টিকতে পারেনি, তারা অনাস্থা আনতে পারেনি। কেন অনাস্থাটা কেন আনছিল? আপনার দিকে কি অভিযোগ ছিল যে অনাস্থা আনতে হবে? তারা অনাস্থা আনার চেষ্টা করছিল এই কারণে যে পঞ্চায়েতের যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজ তারা যেটা বলবে সেটা পঞ্চায়েত প্রধানকে করতে হবে, আর তাদের কথা মতো পঞ্চায়েত প্রধানকে চলতে হবে। এইটাই হলো তাদের মেন উদ্দেশ্য, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য তাদের নেই। আপনাকে কি কোনো, আপনাদের যে পঞ্চায়েত সদস্যরা আছে, যে 19 জন যে মেম্বার আছে আপনাদের, ওরা কি আপনাকে চাপ দিত যে এই কাজটা করতে হবে, কি আমার এলাকায় রাস্তা করতে হবে বা আমার এলাকায় উন্নয়নের জন্য এটা করতে হবে, এইভাবে কি চাপ দিত? না ওরাই অনাস্থা আনলো, না আপনার দল? না, যে 19 জন মেম্বার আছে এবং আরও 3 জন মেম্বার আছে পঞ্চায়েত সমিতির, মোট 22 জন মেম্বার। সেই 22 জন মেম্বারের মধ্যে এই ধরনের উক্তি নেই যে কোনো কাজটা বিশেষভাবে করতে হবে, কোনো কাজটা এই করতে হবে। কিন্তু তাদের মধ্যে থেকে তাদের 2-3 জন মেম্বারকে আমাদেরই দলের রাজনৈতিক কিছু নেতা তারা তাদেরকে তাতিয়ে এই জিনিসটা করার চেষ্টা করছে, তাদের বাড়ি বাড়ি যে হামলা করছে। এই বিষয়ে আমি দু একবার প্রশাসনকেও জানিয়েছি, জানিয়ে কোনো লাভ হয়নি। তাদের আমি জেনারেল মিটিং ডেকেছি, জেনারেল মিটিংয়ে তারা আসতে পারেনি। তারা আমায় ফোনে জানিয়েছে তারা যেতে পারছি না, এই অবস্থা চলছে। এইরকমভাবে টোটাল পঞ্চায়েতটা চলছে। যেটা দেখা যাচ্ছে যে পঞ্চায়েত সদস্যদের অভিযোগ প্রায় 2 মাস আপনি পঞ্চায়েতে যাননি, কেন যাননি? এবং শেষমেশ যদিও গেলেন পঞ্চায়েতে, তাহলেও আপনাকে পুলিশ নিয়ে যেতে হলো, এটা কেন? 2 মাস আমি পঞ্চায়েতে যাইনি, কেননা 23/6/2016 আমাদের দ্বারকেশ্বর নদীর বন্যা হয়, বিশাল বন্যা। সেই বন্যায় চারিদিকে ভেঙে যায় এবং প্রাকৃতিক ফসল, ধান এবং বাড়ি এইসব ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমি 24 তারিখ CA2 রিপোর্টে সমস্ত কিছু জানিয়ে দিই টোটাল আপনার অনলাইন মাধ্যমে। জানানোর পরেও 24 তারিখে একটা রাজনৈতিক দলের কয়েকজন মিলে একটা গোষ্ঠীকে মদ-টদ খাইয়ে তারা বিডিও অফিসে নিয়ে যায় এবং বিডিও অফিস থেকে পঞ্চায়েত অফিসে এসে আক্রমণ করে তারা বিভিন্নভাবে হেনস্থ করার চেষ্টা করে। সেই চেষ্টা করার জন্য সেইখানেতে আমাদের বিধায়ক সমেত ছিলেন। বিধায়ক উপস্থিত থাকা সত্ত্বেও আমাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করার পর ওনারা রাত্রি 9টা পর্যন্ত ছিলেন পঞ্চায়েতে, তারপর বাড়িতে দিয়ে আসেন। বাড়িতে দিয়ে আসার পর ওনারা বলেছিলেন আর কিছু হবে না, কিন্তু দেখা গেল 28 তারিখেও 25 তারিখ পঞ্চায়েত ঘিরে বসে আছে আমাদেরই দলের কিছু ছেলে, একদম মদ্যপ অবস্থায় বসে আছে, যার জন্য 25 তারিখ যাওয়া গেল না। 26 তারিখও একই অবস্থা।
আজ আমার কাছে রিপোর্ট আসছে, সেই রিপোর্ট মাধ্যমে আমি জানতে পারছি যাওয়া গেল না। 27 তারিখ আমি রিজাইন দিয়ে দিই এই মাধ্যম, পোস্ট মাধ্যম রিজাইন দিয়ে দিই, যে আমার পক্ষে সম্ভব নয়, কেননা রাজনৈতিক দল পিছনে লেগে আছে, তারা এইভাবে উত্ত্যক্ত করছে, আমার শরীর খারাপ হচ্ছে, আমার পক্ষে সম্ভব নয় বলে আমি একটা রিজাইন লেটার পাঠিয়ে দিই বিডিও সাহেবকে। বিডিও সাহেব আমাকে 5 তারিখে আমাকে হিয়ারিংয়ে ডাকেন। হিয়ারিংয়ে ডেকে আমার হিয়ারিং নেন। হিয়ারিং নেওয়ার পর উনি জিজ্ঞাসা করেন কেন এটা হচ্ছে। তাতে আমি উত্তর দিই যে দেখুন স্যার, আমার লেখাই আছে পলিটিক্যাল পার্টি ডিস্টারবেন্স জন্য আমার এইসব অবস্থা হচ্ছে, আমার শরীর পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে, তাহলে আমার পক্ষে সম্ভব নয় এই জায়গায় থাকা। উনি বললেন যদি সিকিউরিটি দিয়ে দেওয়া হয়, সিকিউরিটি দেওয়ার আর আশ্বাস দিলেন উনি, তাহলে কি আপনি পারবেন চালাতে? আমি জনপ্রতিনিধি হয়েছি, জনপ্রতিনিধি হয়ে যখন এসেছি তখন আমাকে কাজটা উদ্ধার করতে হবে। যদি সিকিউরিটি দেন তাহলে নিশ্চয়ই আমি উদ্ধার করে দেবো, আমার পিরিয়ড আমি উদ্ধার করে দেবো। কিন্তু পরবর্তীকালে 6 তারিখ ওনারা মিটিং করে যখন আমার কাছে 7 তারিখ চিঠি পাঠালেন, সেই চিঠিতে দেখা গেল যে কোনো রকম সিকিউরিটির কথা লেখা নেই। আমি সঙ্গে সঙ্গে বিডিও সাহেবকে ফোন করলাম যে স্যার, চিঠিটা আমার বাড়িতেই গিয়েছিল, আমি স্যার কই সিকিউরিটি তো লেখা নেই। বললো আপনি এসডিও সাহেবকে ফোন করুন, ফোন করে দেখুন যে এসডিও সাহেবকে ফোন করে দেখুন, আমি সমস্ত লাইন করেছি, ওতে অসুবিধা হবে না, আপনি এই জায়গায় ঠিক থাকবেন, কোনো অসুবিধা নেই, আপনাকে সিকিউরিটি দিয়ে দেওয়া হবে। আমি এসডিও সাহেবকে ফোন করলাম, এসডিও সাহেব বললেন না, সিকিউরিটি দেওয়া হবে, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে সিকিউরিটি আমার দিচ্ছে না। আমি 12 তারিখ রিমাইন্ডার দিলাম। 12 তারিখে রিমাইন্ডার দেওয়ার পরে আমার কাছে একটা চিঠি এসে পৌঁছালো যে এসপিকে দেন। আমি এসপিকে দিলাম, কিন্তু সেখান থেকেও কোনো রিমাইন্ডার, কোনো উত্তর এসে পৌঁছালো না। তারপর রিমাইন্ডার দিলাম। রিমাইন্ডার দেওয়ার পরে এসপিরও যখন কোনো উত্তর নেই, আমি নিজে গেলাম আমাদের এসডিও সাহেবের কাছে। এসডিও সাহেব বললেন আমি আবার ওই এমএলএর সঙ্গে কথা বলে আমায় বলবো। আমি বললাম দেখুন স্যার, আমরাও জনপ্রতিনিধি আর এমএলএও জনপ্রতিনিধির যদি আইন থাকে যে সিকিউরিটি দেওয়ার, তাহলে আমার কেন দেবেন না? এমএলএ 3 লক্ষ ভোটারের জনপ্রতিনিধি, আর আমি 1200 ভোটারের জনপ্রতিনিধি। তফাৎ তো এই, আমি ছোট, সে বড়। কিন্তু তাহলে আমায় দেবেন না কেন? আমি তো এতদিন চাইনি। আমি আজকে বিপাকে পড়েছি, আমায় আজকে হেনস্থা করা হচ্ছে, পরিকল্পিতভাবে হেনস্থা করা হচ্ছে, সেই জন্য আমি আপনাকে চেয়েছি। তখন উনি বললেন আমি নিরুপায়, আপনি এসপির কাছে যান। আমি বডিলি এসপির কাছে অ্যাপিয়ার হন। আমি বডিলি এসপির কাছে অ্যাপিয়ার হলাম, হয়ে এসপি সাহেবকে বললাম। তারপরে দেখলাম যে 18 তারিখ সিকিউরিটি নিয়োগ হয়েছে, কিন্তু 26 তারিখ থেকে ওনারা সিকিউরিটি দিলেন, বাড়ি থেকে নিজে নিয়ে আসা করলেন। এই সিকিউরিটির ব্যাপারটা হচ্ছে এইখানে এই রকম। কারা আপনাকে হেনস্থা করতো? আমাকে দলেরই লোক? আমাকে হেনস্থা করেছে প্রভাত অধিকারী, আমার দলেরই লোক। সে ওই কিছু লোককে মদ খাইয়ে, কিছু মেয়েকে মদ খাইয়ে যে পঞ্চায়েত আক্রমণ করেছে। পঞ্চায়েত যে রিলিফ এসেছিল, সেই রিলিফ সে নামিয়ে নিয়ে প্রধান এগেনস্টে রটাতে থাকে। প্রধান নাকি রিলিফ দিচ্ছে না, অথচ সেই রিলিফ পার্টি অফিসে বন্দি অবস্থায় পড়ে থাকে। প্রভাত অধিকারী কে? প্রভাত অধিকারী মানে অঞ্চল সভাপতি বলে পরিচিত, কিন্তু আমাদের দলের আমি প্রথম থেকেই আছি 98 থেকে, আর সেইভাবে অঞ্চল সভাপতি, সেইভাবে কিছু আমাদের মেম্বারশিপও নেই, আমাদের কিছুই নেই। এইরকমভাবে অঞ্চল সভাপতি প্রভাত অধিকারী। আমরা ফিরে আসবো একটি ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর। দেখতে থাকুন নিউজ 7 দিন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে।
আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন সোজা কথা। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কুমার রায়। হ্যাঁ অশোকবাবু, যেটা বলছিলাম, এই প্রভাত অধিকারী কে? প্রভাত অধিকারী আমাদের বালি অঞ্চলের অঞ্চল সভাপতি বলে পরিচিত। কিন্তু প্রভাত বাবু, আপনার তো দলের তো অঞ্চলের প্রধান, অঞ্চলের সভাপতি, কেন আপনার সঙ্গে এইরকম সম্পর্ক? কেন আপনার প্রতি কেন বিক্ষোভ, কি হেনস্থা, কেন এটা? আজকে দীর্ঘদিন আমি এবং প্রভাত অধিকারী আমরাই ছিলাম সিপিএম এর এগেনস্টে পঞ্চায়েতে, বালি পঞ্চায়েতে ছিলাম এবং টোটাল গোঘাটেও ছিলাম। কিন্তু প্রধান হয়ে যাওয়ার পর ও এত বেশি নোংরামি করতে আরম্ভ করলো, টাকা বিভিন্ন জায়গা থেকে নিতে আরম্ভ করলো, যে ওর সঙ্গে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব হলো না। এই জন্য প্রভাত অধিকারীর সঙ্গে আমার বিরোধ। আপনিও পুরাতন তৃণমূল কংগ্রেসের কর্মী, প্রভাত বাবুও পুরাতন তৃণমূল কংগ্রেসের কর্মী, কিন্তু দ্বন্দ্বটা কেন? কোন জায়গায় দ্বন্দ্বটা? দ্বন্দ্বটা টাকায়। ওনাকে টাকা যেখান থেকে হোক টাকা নিয়ে দিতে হবে। উনি কন্ট্রাক্টরের কাছে টাকা নেবেন, উনি গাছ বিক্রি করে টাকা নেবেন, ও কিছু বাধা দেওয়া চলবে না। এই সব পরিস্থিতির জন্যই ওনার সঙ্গে আমার দ্বন্দ্ব। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, আমরা এসেছি উন্নয়ন করার জন্য, সেই উন্নয়নটা আমরা করব, যে কোনোভাবেই হোক উন্নয়নটা আমরা করব। কিন্তু সেই উন্নয়ন আজকে সিপিএম যে জন্য চলে গেল, যে উন্নয়ন না করার জন্য, আজকে সেই উন্নয়নটা আমরা করব, কিন্তু সেই উন্নয়ন করতে দিচ্ছে না। সেইখানে বিভিন্ন জায়গায় সেই সিপিএম এর লোকেদের নিয়ে সে টাকা নেবে, সেই জন্য সেই জায়গায় আমার দ্বন্দ্ব। আপনার এলাকাবাসীর কিছু কিছু প্রশ্ন আছে, যেটা হচ্ছে আপনার এলাকা হচ্ছে বন্যা কবলিত এলাকা, যেখানে বনসৃজন প্রকল্পের বহু গাছ লাগানো হয়েছে, বাঁধে গাছ লাগানো হয়েছে, সরকারি জায়গায় গাছ লাগানো হয়েছে। এ অপরদিকে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে গাছ লুট হচ্ছে, গাছ কেটে নেওয়া হচ্ছে। কেন এটা? গাছ লাগানো হয়েছিল সিপিএম আমলে, সিপিএম এর সময় গাছ লাগানো হয়েছিল। আমাদের সময় যে সমস্ত গাছ লাগানো হয়েছে সে গাছ এই বন্যায় নষ্ট হয়ে গেছে। কিন্তু সিপিএম এর সময় যে গাছ ছিল সেই গাছ কেটে বিক্রি করে দিচ্ছে কিছু কিছু রাজনৈতিক নেতা। তারা আমাদেরই দলের লোক, সেখানে আমরা কোথাও জানিয়ে কিছুই করতে পারছি না। স্থানীয় বিধায়ক থেকে আপনার বিডিও থেকে আরম্ভ করে দলগতভাবে ব্লকের হচ্ছে সভাপতি যিনি আছেন, জানিয়েছেন? মৌখিক জানিয়েছি, এমনি লিখিতভাবে তো জানানো হয়নি। যেমন বিধায়ককে মৌখিক জানালাম, বিধায়ক বললেন এই গাছ কাটতে হবে, আপনি এক কাজ করুন, আপনি লিখিতভাবে দেন। উনিও লিখিত দিলেন না। আর জানানো আমার পক্ষেও লিখিত এই জায়গায় দেওয়া সম্ভব নয়। বাঁধের গাছ কিছু কেটে বিক্রি করে দিল, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু জনগণ এত ভয় পেয়ে রয়েছে, জনগণ কোনো প্রতিবাদ করতে পারছে না। সমস্যা হয়েছে এই জায়গায়। কাদেরকে ভয় পাচ্ছে জনগণ? জনগণ ভয় পাচ্ছে সিপিএম আমলে তারা মার খেয়েছে, আজকেও তারা দেখতে পাচ্ছে একই অবস্থা, কোনো রকম পরিবর্তন নেই। বরঞ্চ খারাপের দিকে যাচ্ছে, তো ভালোর দিকে যাচ্ছে না। কেন এটা হচ্ছে? কেন এটা হচ্ছে ওই একই কারণে, যে জনগণ আজকে কোনো জায়গা থেকে পরিষেবা পাচ্ছে না। তারা না পাচ্ছে আপনার পুলিশ পরিষেবা, না পাচ্ছে আমাদের রাজনৈতিক পরিষেবা চাইলেই টাকা চাই, তারা টাকা দিতে পারছে না, সেই জন্য কাজ হচ্ছে না। এই যে আপনার নদী বাঁধ, যে বন্যা কবলিত এলাকা, এই যে নদী বাঁধের অবস্থা যে ভয়ঙ্কর, বালিয়া অঞ্চলে নদী বাঁধের অবস্থা ভয়ঙ্কর, যে নদী বাঁধ নিয়ে কি ভেবেছেন? নদী বাঁধ হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্ট সারা সিজন কাজ করে না। ওরা বন্যার সময় যে পৌঁছে বলে এখানে গাই পরিষ্কার করে দিতে হবে, এখানটা পরিষ্কার করে দিতে হবে। ওরা কিছু ছেলে দ্বারা
ওইগুলো করে। আমি আমার ক্ষেত্রে বলি, এই বছর যে বন্যায় ভেঙে গেছে, যে কোনো আমরা কিছুটা বাঁধ কাম রাস্তা তৈরি করেছিলাম 3 কিলোমিটার মতো। সেই 3 কিলোমিটার রাস্তার বেশ কিছু অংশ ভেঙে গেছে। আমরা ইরিগেশনকে লিখিতভাবে জানিয়েছি, কিন্তু ইরিগেশন বলছে না, আমরা করতে পারবো না বলে ওনারা ডিক্লেয়ার দিয়েছেন যে আমরা করতে পারবো না। আজকে সেই মানে শুনলে আশ্চর্য হবেন যে মানুষ বলছে নদীর পাড়ে বাঁধ দিলে নাকি বন্যা বেশি হয়। এর চেয়ে দুঃখের খবর আর কিছু নেই। কারা বলছে এটা আমাদের রাজনৈতিক দল ভাবিয়ে জনগণকে দিয়ে বলাচ্ছে, যারা মদ্যপ তাদেরকে দিয়ে বলাচ্ছে, এছাড়া তো অন্য কিছু না। এই যে হাজার হাজার মানুষের দাবি যে আরামবাগ থেকে বালিদেয়ানগঞ্জ দামোদরপুর এই রাস্তাটা ভালোভাবে সম্প্রসারিত হোক, অথবা এই রাস্তাটা নতুন ভাবে তৈরি হোক, এইটা কি ভেবেছেন? আচ্ছা, স্থানীয় বিধায়ক থেকে স্থানীয় সাংসদ এরা কি বলছে? আচ্ছা, রাস্তা সম্পর্কে আমি যতটা জানি সেটা বলছি। রাস্তা হচ্ছে, আমরা দেখেছি, কারণ আমার এখন বয়স চলছে 59+। আমি দেখেছি রাস্তাটা ছিল জেলা পরিষদের, কিছুটা ছিল পিডব্লিউডির, আর কিছুটা এমনি স্থানীয়ভাবে মেনটেন হতো। জেলা পরিষদের ম্যাক্সিমাম, পিডব্লিউডির 3 কিলোমিটার এই ধরনের রাস্তা ছিল। সিপিএম এর সময় রাস্তার সমস্তটাই উড়িয়ে দিয়ে পিচ রাস্তা ছিল, কিন্তু আমার জানা আছে কোনো ব্ল্যাকটপ রাস্তা পিএমজিএসওয়াই হয় না, কিন্তু সিপিএম এর সময় সেই ব্ল্যাকটপ রাস্তাকে উড়িয়ে দিয়ে পিএমজিএসওয়াই করে দেওয়া হলো। সেই পিএমজিএসওয়াই রাস্তা আর সারানো হচ্ছে না। যখন আমরা ক্ষমতায় আসার পর আমরা জনগণকে কথা দিয়েছিলাম যে যখন অপূর্বা পোদ্দার এমপি হবে, আমরা কথা দিয়েছিলাম যে এমপি সাহেবার কথা মতো, তখন এমপি হননি উনি, যে আমরা এমপি করতে পারলে আমরা রাস্তাটা করে দেবো। কিন্তু আমরা দেখলাম এমপি হওয়ার পর এমপি কোথায় চলে গেলেন, এমপির আর পাত্তা নেই। তারপর আমরা এলাম পঞ্চায়েত ক্ষমতায়, সবাই প্রধানকে ধরছে যে প্রধান রাস্তা করে দেবে, কিন্তু প্রধানের ওখানে কোনো ক্ষমতা নেই, কারণ জেলা পরিষদের রাস্তা, প্রধানের কোনো ক্ষমতা নেই। আবার এমএলএ এসে পৌঁছালো, এমএলএ সময় আমরা বললাম, জনগণকে ঠকালাম যে এমএলএ আসছে, আমাদের রাস্তা তৈরি করে দেবে, আমাদের কোনো অসুবিধা নেই। আজকে ওই রাস্তায় যে বহু অ্যাক্সিডেন্ট হচ্ছে, বহু গাড়ি ভাঙছে, কিন্তু এমএলএ সাহেবেরও কোনো পাত্তা নেই, উনিও কিছু করছেন না। বন্যার সময় 21টা আমি 2 মাস বাড়িতে বসেছিলাম, সেই সময়ও কিছু করা হয়নি। সেই সময় ওরা কিছুটা জায়গায় মাটি ফেলে গাড়িটা 1 মাস বন্ধ ছিল, আপনার যে বাস 1 মাস বন্ধ ছিল, তারপর ওরা কিছু জায়গায় মাটি টাটি ফেলে আর করে গাড়িটা চালু করেছিল। কিন্তু তারপরে আমি যখন যেয়ে পৌঁছালাম 26-10 মনে হচ্ছে, যেয়ে পৌঁছালাম পঞ্চায়েতে পুলিশি পাহারায়, যেয়ে পৌঁছে 3 তারিখে মিটিং ডাকলাম, জেনারেল মিটিং। আমাদের সমস্ত কিছু ক্ষমতা জেনারেল মিটিংয়ের উপর নির্ভর করে আমরা ওই জায়গায় যে ভাঙা রাস্তাগুলো সারিয়ে দেবো কথা দিয়ে 16টা স্যাপ পাঠালাম ডিএনওর কাছে। একটা স্যাপও আপনার গ্রাহ্যনীয় হয়নি, 16টা স্যাপই 0 হয়ে এসেছে। নদী বাঁধ ভেঙেছে, রাস্তা ভেঙেছে, একটা স্যাপও আপনার গ্রাহ্যনীয় হয়নি। তাহলে এটা কারা করছে আমার পক্ষে তো বলা সম্ভব নয়, কেননা আমার তো সামান্য ক্ষুদ্র মানুষ। আমি এমএলএকে বললাম, স্যার এ কি হচ্ছে, উনি কোনো উত্তরই দিলেন না। ফিরে আসছি একটি ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর, আপনারা দেখতে থাকুন সোজা কথা। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট।
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 83480705334। আপনারা দেখছেন নিউজ 7 দিন। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে রাস্তা যে ভেঙে যাচ্ছে আপনার পঞ্চায়েত এলাকায়, যে রাস্তাগুলো আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই রাস্তাগুলোর কি অবস্থা? ওইগুলোকে বাগাতে পারছেন না কেন? ওই রাস্তাগুলো আমরা জেনারেল মিটিং ডেকেছি, ডেকে কিছু কিছু 14-এর টাকা, 3rd-এর টাকা, 13-এর টাকা থেকে ভাঙানোর জন্য এই তৈরি করার জন্য পরিকল্পনা নিয়েছি এবং কাজগুলো আরম্ভ করেছি। কারণ ওই কাজগুলো আমরা আরম্ভ করেছি, ওইগুলো আমরা টুকটাক করে সারাবো, এইটা আরম্ভ করেছি। আপনার এলাকায় ইন্দিরা আবাসন, গীতাঞ্জলি, PMAY এর পজিশন কি? এগুলো কি হচ্ছে, সঠিকভাবে রূপায়ণ হচ্ছে? এটাও একটা দ্বন্দ্ব আছে। ইন্দিরা আবাসন আমরা তো দিতে বাধ্য ছিলাম, P2-তে 2 নাম্বার যাদের আছে তাদেরকে দিতে বাধ্য ছিলাম, আমরা সেইভাবে দিয়েছি। দিয়ে P2-তে 2 যা ছিল সমস্ত শেষ করে দিয়েছি। গীতাঞ্জলি এটা আমাদের হাতে নয়, এটা ব্লকের হাতে। এটা ব্লক, আমি কিছুদিন আগের পরিসংখ্যান বলছি, 43টা গীতাঞ্জলি আমার কাছে যে পৌঁছালো তাদেরকে 10 দিন করে তাদের লেবার পোর্শনটা দিতে হবে। কিন্তু আমার বালি অঞ্চলকে দেওয়া হয়েছে, প্রধানকে দেওয়া হয়েছে মাত্র 15টা, বাকি 28টা কে বা কারা দিয়েছে আমার জানা নেই। কারা দিল এটা? এটা ব্লক থেকে দিয়েছে। আপনাকে 10টা দেওয়া হলো, আমাকে মাত্র 15টা দেওয়া হয়েছে। এইগুলো বাকি কারা দিল? বাকি ব্লক দিয়েছে, পঞ্চায়েত সমিতি দিয়েছে। সঠিকভাবে রূপায়ণ হচ্ছে? সঠিকভাবে রূপায়ণ হচ্ছে না, সঠিকভাবে রূপায়ণ হচ্ছে না। কিরকম হচ্ছে? এগুলো কেউ আধটা কাজ করেছে, কেউ কাজ করেনি, এই অবস্থা আছে। এটা তো সরকারি একটা। হ্যাঁ, কিন্তু আমাদের হাতে ক্ষমতা না দেওয়া হলে আমরা দেখবো কি করে? আমাদের হাতে ক্ষমতা দিতে হবে, নাহলে আমরা দেখবো কি করে? ODF এর অবস্থা এখন কেমন? ODF এর অবস্থা মোটামুটি ভালো, যা ছিল কাজ আমরা করে দিয়েছি এই পর্যন্ত। আরেকটা জিনিস দেখুন, PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কেননা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঠিক করা হয়েছে, কোথা থেকে ঠিক করা হয়েছে সেটা আমাদের জানা নেই, ব্লক থেকে কি DM থেকে জানা নেই। ওনারা অর্ডার দিয়ে দিলেন যে প্রায়োরিটি বেসিস দিতে হবে। ওনারা যা প্রায়োরিটি করে দিয়েছেন সেই প্রায়োরিটি বেসিস আমাদের দিতে হবে। এখন এই পজিশনে থেকে আমরা এখন পর্যন্ত আরম্ভ করিনি, তো মানে শেষ পর্যন্ত কি হবে আমরা নিজেরাও জানি না কি হবে। কারণ দেখা যাবে প্রায়োরিটি বেসিস দিতে যে একটা গ্রামে 2-3টে হচ্ছে আর কোনো গ্রামটা হচ্ছে না। তাহলে এতে তো একটা ক্ষোভের সঞ্চার হবে। হ্যাঁ, সঞ্চার হবে, কিন্তু আমাদের তো করার কিছু নেই। এটা কে করেছে, মানে DNO করেছে না BDO করেছে, আর আমরা সেটাও জানতে পারছি না। আপনি তো বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান, আপনারা কি কাজ করতে দেয়া হচ্ছে না? কাজ করতে দেওয়া হচ্ছে না। পঞ্চায়েতের এই প্রধানের চেয়ারে বসে আপনাকে কি কাজ করতে দেয়া হচ্ছে না? না, বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। কারা বাধা দিচ্ছে? বাধা দিচ্ছে এলাকার নেতারা, আমাদের তৃণমূলের নেতারাই মেম্বার মারফত, মেম্বারদের ডাকলে মেম্বারদের আসতে দিচ্ছে না, এইরকম ভাবে বিভিন্নভাবে ওরা সৃষ্টি করছে বাধা। কেন বাধা দিচ্ছে? বাধা দিচ্ছে তাদের কাছ থেকে কিছু টাকা নিতে হবে, এই জন্য, আর কিছু নয়। শুধু টাকা ছাড়া কোনো কিছু নেই, টাকা ছাড়া চলতে পারছে না মানুষ। কি আপনার এলাকায়, আপনার পঞ্চায়েত এলাকায় কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না? এখানে কেবলমাত্র টাকার খেলা। সুযোগ সুবিধা পাচ্ছে না বললে ভুল হবে, সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু তাদের মুখেও শুনেছি, তাদের কিছু কিছু কমপ্লেনও আমাদের কাছে আছে যে নেতাদিকে টাকা দিতে হয়েছে। আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, প্রধানের কাছ থেকে চলে যেয়ে তারা ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। কেন? সেটা কেন হচ্ছে এবং কোন কোন পর্যায়ের মানুষ হচ্ছে এইখানে? এই সরকারি প্রকল্প থেকে তো এরা বঞ্চিত হচ্ছে। যদি টাকা দিয়ে একটা সরকারি প্রকল্পে যদি অংশ নিতে হয়, ধরুন এটা তো ঠিক নয়। এটা ঠিক তো নয়। কেন এটা কেন হচ্ছে? কিন্তু আমরা তো কমপ্লেন করার জায়গায় খুঁজে পাচ্ছি না। কোথায় কমপ্লেন করলে হবে? তাহলে তো কোনো কাজই হবে না। আপনি স্থানীয় বিধায়ককে জানিয়েছেন? স্থানীয় বিধায়ককে জানিয়েছি। বিধায়ক কি বলছেন? উনি বলছেন এইভাবেই হয়ে আসছে, এইভাবেই হতে হবে, এইভাবেই মেনে নিতে হবে, এছাড়া করার কিছু নেই।
কেন এটা? আপনার তো 19টি মেম্বার আছে, এই 19টি মেম্বার নিয়ে আপনি কোনোদিন আলোচনা করেছেন? আলোচনা সভা ডেকেছেন? ম্যাক্সিমাম ডাকা হয়েছে। এতে কি ওই 19 ম্যাক্সিমাম মেম্বার? 19টা মেম্বারেরই মধ্যে 2-3 জন ছাড়া সবারই একই মত আছে। 2-3 জনের একটু ক্ষোভ বিক্ষোভ আছে, বাকি সব মেম্বারের একই মত আছে। তাদের কোনো অসুবিধা নেই যে আপনারা যেভাবে চলছেন, আমাদের কোনো অসুবিধা নেই, কেননা আমরা সমস্ত সংসদকে সমানভাবে দেখে কাজটা করতে চাই। কারণ আমাদের যে পিএমজেএসওয়াই, এই এওয়াই আমাদের যে এটা ছিল আপনার, এটা ভুলে যাচ্ছি এখনই, এনআরজিএস যে কাজের 100% কাজ করলে তার 60% মাটির কাজে থাকবে, আর 40% আমরা মেটেরিয়ালসের কাজ করব। কিছু মেম্বার ছিল যারা আমরা মাটির কাজটা করব না, আমরা ওই 40% টাকাটা নেব, এই রকম ধান্দায় ছিল, কাজগুলো ভালোভাবে করব না, সেইগুলো বাধা দেওয়া হয়েছে। বাধা দেওয়ার জন্য কিছু কিছু অশান্তি সৃষ্টি হয়েছে। এবং আমি এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি, 3-4 বার প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে কাজগুলো করা হোক, কাজগুলো আপনারা দেখুন, এবং নাম দিয়ে দরখাস্ত করেছি, তাতেও কোনো কাজ হয়নি। এনআরজি এর কাজ কি ঠিকমতো হচ্ছে বালি অঞ্চলে? বালি অঞ্চলে ম্যাক্সিমাম হচ্ছে, অন্যান্য অঞ্চলের তুলনায় ভালো হচ্ছে। এইখানেও কি একটা বিরোধী, যারা আপনার বিরোধী আছে, তারাও কি বাধা সৃষ্টি করছে? তারা বাধা সৃষ্টি এই জায়গায় করছে না, তারা বিভিন্নভাবে টাকা নেওয়ার চেষ্টা করছে। একদম অনুষ্ঠানের শেষ পথে চলে এসেছি, আমাদের সময় একদমই নেই। তবে একটা ছোট্ট আপনাকে জিজ্ঞাসা আছে যে আরামবাগ দামোদরপুর রাস্তাটা কি আদৌ হবে, কি এই রকমই থেকে যাবে? এইটা কিন্তু মানুষের একটা মানে খুবই জানতে ইচ্ছা হয়। এটা আমার জানা নেই, কেননা আমরা খুবই ছোট স্তরের সেই অধস্তন কর্মী, সেই অবস্থায় আছি। কেননা আমাদেরকে জানানো হয়নি যে এটা হবে কি হবে না। যেমন আপনাদের একটা উদাহরণ আমি দিতে পারি, যে পিএমজিএসওয়াই রাস্তা হচ্ছে আপনার বেতার মোড় টু জগৎপুর মোড়, মানে বর্জ্য থেকে গোয়ালছাড়ার মোড় পর্যন্ত, সেই জায়গাতে সমস্ত কিছু মাপ ঠিক আছে, সব কিছু ঠিক আছে, উনি বলছেন 100 মিটার রাস্তা আমি করব না। আমরা এই বিষয়ে বিডিও সাহেবকে জানিয়েছি, ডিএম সাহেবকে জানিয়েছি, আমরা জানিয়েছি, দেখি কি পজিশন দাঁড়ায়। তাহলে আমরা যদি কোনো কাজই করতে পারবো না, সেই জায়গায় আমাদেরকে রাখা মানে প্রহসন হয়ে দাঁড়িয়েছে। অথচ সমস্ত কাজগুলো আমাদেরকে দিয়ে করতে হবে। কেননা আমি আগে একটা প্রবাদ বাক্য শুনেছিলাম যে উপরে ভগবান নিচে প্রধান, এখন দেখছি সম্পূর্ণ সেইটা উল্টো। এখন ভগবান বলতে গেলে আমাদের রাজনৈতিক নেতারাই হচ্ছেন ভগবান। কারণ আমাদের পক্ষে এর চেয়ে বেশি আর কিছু জানা নেই, যে আপনাদের উত্তর দেবো, কিছু জানা নেই। আমরা একদম অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি, আর সময় একদমই নেই। আজ এইখানেই শেষ করছি সোজা কথা অনুষ্ঠান। নমস্কার।